জোয়ারে ভাসছে চট্টগ্রামের বিস্তীর্ণ জনপদ, পানিবন্দী লাখ লাখ মানুষ। বৃষ্টির দাপট কমবে ঢাকায়, কয়েক জেলায় আছে বৃদ্ধির পূর্বাভাস। জাপানে আঘাত হেনেছে কয়েক দশকের মধ্যে শক্তিশালী টাইফুন বাভি। তীব্র শক্তিতে এগোচ্ছে তাইওয়ানের দিকে। চীনে সরানো হলো ৬ লাখ বাসিন্দাকে। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চায় সরকার, বললেন প্রধানমন্ত্রী। ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫,০০০ মিডওয়াইফ নিয়োগের প্রক্রিয়া চলছে। কঠোর শাস্তির বিধান রেখে গুম প্রতিরোধে হচ্ছে আইন। স্বাধীন তদন্ত ও আইনের কার্যকর প্রয়োগের তাগিদ মানবাধিকার কর্মীদের। ইরানের সঙ্গে আলোচনা অব্যাহত থাকলেও যুদ্ধবিরতি শেষ, মন্তব্য ট্রাম্পের। চলমান হামলার কঠোর জবাবের হুঁশিয়ারি তেহরানের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি আফসানা পিয়া। ঢল আর বৃষ্টিতে পাহাড় থেকে সমতল পানিতে থই থই। অনেক এলাকায় বসত বাড়িতে পানি, তলিয়েছে ফসলের ক্ষেত। পানিবন্দী মানুষের দিন কাটছে চরম দুর্ভোগে। অনেক জায়গায় পানি কমতে শুরু করায় দেখা দিয়েছে তীব্র ভাঙনের শঙ্কা। এদিকে প্রকৃতির দুর্যোগের আশঙ্কায় বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বুধবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। চারদিকে পানি, মাঠঘাট, সড়ক আর জনপদ সবকিছু যেন এক বিস্তীর্ণ জলসারির অংশ হয়ে গেছে। টানা বৃষ্টি আর উজানের ঢলে বহু নিম্নাঞ্চল এখনো প্লাবিত। কোথাও বাড়িঘরে পানি, কোথাও ডুবে আছে ফসলি জমি। সব মিলে থমকে গেছে স্বাভাবিক জীবনযাত্রা। অতিবর্ষণে রাঙামাটির বিভিন্ন স্থানে পাহাড় ধস ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বাঘাইছড়ি, বিলাইছড়ি ও জোড়াছড়ি উপজেলার ৩০টি গ্রামে পানিবন্দী প্রায় ২০,০০০ মানুষ। ২০৪টি আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে ৩৫,০০০-এর বেশি মানুষ। রাস্তাঘাট দুর্ভোগ, বাড়িঘর ভাঙে গেছে, ইট মারি এখানে পড়ছে। দুম করে একটা শব্দ হইলো, শব্দ হওয়ার পর দেখি যে আমাকে ওই শহর উপরেই মনে করেন মাটি চাপা পড়ে গেলাম। ঢল আর বৃষ্টিতে বান্দরবান শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কোথাও কোথাও হাঁটু থেকে কোমর সমান পানি। এতে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। এখনও বান্দরবানের সাথে বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ। খাগড়াছড়িতে মাইনী ও চেঙ্গি নদীর পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। একই সঙ্গে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সড়ক যোগাযোগ। হবিগঞ্জের কুশিয়ারা, সুতাং ও খয় নদীর পানি বাড়ায় তলিয়েছে যমুনাবাদ, আউশপাড়া ও সুলতানশী সহ আরো বেশ কিছু নিম্নাঞ্চল। পানিবন্দী কাটছে এসব এলাকার মানুষের জীবন। হয়ে গেছে, আমরা বাড়ি ঘর থাকা মহা সমস্যা দেখা দিছে। বাচ্চা চালু আমরা অসহায় করছি, আমরা কই যাইমু। মাঠ রাখা, বাড়ি ঘর, লালমনিরহাটে তিস্তার পানি কিছুটা কমলেও ভোগান্তি কমেনি। চরাঞ্চলে সবজির ক্ষেত তলিয়ে গেছে। তীব্র ভাঙনের সংখ্যায় দিন কাটছে তিস্তা পাড়ের হাজার হাজার মানুষের। ঢলের তোরে শেরপুর, গাজীর খামার, নালিতাবাড়ির প্রায় ১০০ মিটার অংশ ধসে নদীগর্ভে বিলীন হয়েছে। বাকি অংশে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে যানবাহন। ঝিনাইগাতী উপজেলার ৩টি ইউনিয়নের অন্তত ২ থেকে ৩ কিলোমিটার পাকা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাহাড়ি ঢলে ভাঙে গেছে, মনে করেন যে রাস্তাঘাট এটা যে গাড়ি ঘোড়া চলতেছে, যে না দিলে চলাফেরা অসুবিধা। এটা যেন প্রতিরোধ করা হয়, এখানে দৃশ্যমান একটা কাজ দেখানো হয়, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি। বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত উপকূলের কিছু এলাকাও। ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। প্রায় ২০,০০০ মানুষ পানিবন্দী। নিম্ন আয়ের মানুষের মাঝে দেখা দিয়েছে খাদ্য সংকট। লিখন কাতি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। বন্যার পানি শুধু বাড়িঘর ডোবায় না, ডোবায় স্বপ্ন। কক্সবাজারের চকরিয়ায় টানা ভারী বর্ষণে ১১টি ইউনিয়নের প্রায় ৫ থেকে ৬ লাখ মানুষ এখন পানিবন্দী। কারো ঘরে খাবার নেই, কারো কাছে নেই বিশুদ্ধ পানি। নিজের ঘর থাকলেও সেখানে থাকার উপায় নেই। ৬ দিনের জলাবদ্ধতায় জীবন যেন থমকে গেছে। সকালে ঘুম ভাঙে না পাখির ডাকে, ভাঙে পানির শব্দে। যে ওঠান শিশুদের দৌড়ঝাঁপ ছিল, সেখানে এখন ছোট ছোট ঢেউ। যে ঘরে সন্ধ্যায় জ্বলতো আলো, সেখানে আজ হাঁটু সমান পানি। চকরিয়া হাজারো পরিবারের কাছে ৬ দিন মানে একটি দীর্ঘ অনিশ্চিত অপেক্ষা।
ঘরগুলো দাঁড়িয়ে আছে, কিন্তু ঘরে নেই নিত্যদিনের স্বাভাবিক জীবন। বিছানা, আসবাব, চাল ডাল, কাপড় সবকিছুই পানিতে নষ্ট। অনেকেই বাধ্য হয়ে আশ্রয় নিয়েছেন স্বজনদের বাড়িতে, আর যারা যেতে পারেননি তারা পানির মাঝেই কাটাচ্ছেন প্রতিটি দিন, প্রতিটি রাত। তাদের একটাই প্রশ্ন, আর কতদিন? খুব অসহায় আছি। তারপর আমাদের যে বিশুদ্ধ পানিগুলো আছে, আমাদের যে কলগুলো আসলে কলগুলো এগুলো ডুবে গেছে, ওগুলো ডুবার পরও 3 ফুট উপরে পানি। আশ্রয় কেন্দ্র নাই আমাদের এখানে, কিছু নেই। পানি আগাগোড়া ডুবে গেছে, মাল মাত্রা ক্ষতি হয়েছে, অনেক জিনিস ক্ষতি হয়েছে। পানিতে ডুবে গেছে নলকূপ, তাই বিশুদ্ধ পানির জন্য তাকিয়ে থাকতে হয় আকাশের দিকে। বৃষ্টির পানি এখন পান করার পানি, রান্নার পানি, বেঁচে থাকার পানি। প্রতিটি ফোঁটা যেন জীবনের সমান মূল্যবান। এখন আমরা এমন অসহায় আছি, আমাদের পাশে কেউ দাঁড়ায়নি। মনে করেন বিএনপি হোক, জামাত হোক, কোনো দলে আমাদের পাশে দাঁড়ায়নি। কষ্ট করে থাকছি, এইরকমই কাঠের উপর থাকছি। সবচেয়ে কঠিন সময় পার করছে শিশুরা। ঘরে খাবার নেই, শিশু খাদ্য নেই, ওষুধ নেই। ক্ষুধার কান্না আর অসহায় বাবা মায়ের নীরব চোখ এই জনপদের সবচেয়ে বড় আর্তনাদ। চকরিয়া ইউনিয়নের ছিকলঘাট এলাকার চোখ যতদূর যায় শুধু পানি আর পানি। মসজিদের বারান্দা, স্কুলের শ্রেণীকক্ষ, বাজারের দোকান সবকিছুই পানির নিচে। এখানে এখন মানুষের প্রতিদিনের যুদ্ধ কোনো শত্রুর বিরুদ্ধে নয়, পানির বিরুদ্ধে। বন্যার পানি একদিন নেমে যাবে, কিন্তু এই 6 দিনের অসহায়ত্ব আর বেঁচে থাকার সংগ্রামের গল্প চকরিয়া মানুষের মনে অনেকদিন পর্যন্ত রয়ে যাবে। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, চকরিয়া, কক্সবাজার। ঢাকায় বৃষ্টি কমলেও বাড়ার শঙ্কা আছে ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, সিলেট জেলায়। সেই সাথে বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আর সোমবার থেকে কেটে যাবে মেঘাচ্ছন্ন ভাব। নিয়মিত ব্রিফিংয়ে জানিয়েছে আবহাওয়া অফিস। জানানো হয় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এ সময়। ঢাকায় আর অতি ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। জানানো হয় সাগরে সৃষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে গেছে। মৌসুমি বায়ুর প্রভাবে 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। গতকালকে পর্যন্ত যে বৃষ্টি সর্বোচ্চ হয়েছে আমবাগানে 106 মিলিমিটার। তাছাড়া অন্যান্য জায়গায় বৃষ্টি অনেকটা কমেছে, যেটা গত পরশুদিন সর্বোচ্চ বৃষ্টিপাত ছিল 211, প্রায় চট্টগ্রামে 100 মিলিমিটার কম বৃষ্টি হয়েছে। যদিও 100 মিলিমিটার এটা অতি ভারী বর্ষণ, এটা গ্র্যাজুয়ালি ওইদিকে বৃষ্টি কমে যাচ্ছে। আমরা আশা করি যে আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে ওইসব জায়গাতে বৃষ্টি আরো কমে যাবে। বৃষ্টির পানি নেমে যাওয়ার সাথে সাথে সড়কগুলো সংস্কার করা হবে। এরই মধ্যে জলাবদ্ধতা নিরসনে কাজ করছে সরকার, জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজার ভাঙা ব্রিজ এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শনে এসে কথা জানান তিনি। জানান জলাবদ্ধতা কমানোর জন্য 3 মাস আগে থেকেই সরকার ব্যাপক পরিকল্পনা হাতে নিয়ে কাজ করছে। দীর্ঘদিন ধরে ঢাকা আরিচা মহাসড়কের পাশে জমে থাকা ময়লা আবর্জনার বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এসেছে। এগুলো পরিষ্কার করে পরিবেশের ভারসাম্য রক্ষায় নিম গাছের চারা রোপণ করা হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। বর্ষা মৌসুমে এটা প্রত্যেক বছরই হয় এবং আমাদের মেনটেন্যান্সের টাকা থাকে সব ডিপার্টমেন্টেরই। বৃষ্টির পানি নেমে যাওয়ার সাথে সাথে দ্রুত সময়ের মধ্যে এগুলো আমরা সংস্কার করব এবং জলাবদ্ধতা কম হওয়ার জন্য আমরা অনেক পূর্বে থেকেই ক্ষমতায় আসার পরেই আমরা ড্রেনেজগুলো পরিষ্কার করার জন্য এবং পানি নিষ্কাশনের মুখগুলো যাতে পরিষ্কার থাকে এ ব্যাপারে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং প্রশাসন যৌথভাবে আমরা প্রায় 3 মাস আগে থেকেই কাজ করছি। দক্ষিণ এশিয়া থেকে শুরু করে পূর্ব এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে দেখা দিয়েছে প্রাকৃতিক দুর্যোগের তাণ্ডব। জাপানে আঘাত হেনেছে কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী টাইফুন বাভি। এগিয়ে যাচ্ছে তাইওয়ানের দিকে। তবে চীন সহ বিভিন্ন দেশে এরই মধ্যে পড়েছে টাইফুন বাভির প্রভাব। দেশটিতে 6 লাখ বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এরই মধ্যে ফিলিপিন্সে এর প্রভাবে নিহত হয়েছে অন্তত 15 জন। এশিয়ার বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে মৌসুমি জলবায়ুর প্রভাব। জাপানে আঘাত হেনেছে টাইফুন বাভি। শনিবার এর প্রভাবে দেশটির সাকিশিমা দ্বীপে শুরু হয়েছে ভারী বৃষ্টি। এর আগে শুক্রবার ফিলিপিন্সে বাভির প্রভাবে ভূমিধসে প্রাণ গেছে অন্তত 15 জনের। জাপানের পর তাইওয়ান ও চীনের দিকে এগিয়ে যাচ্ছে বাভি। টাইফুনের প্রভাব এড়াতে সর্বোচ্চ সতর্কতা নিয়েছে তাইওয়ান সরকার। পাহাড়ি এলাকা থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার মানুষকে। ঝড়ের আশঙ্কায় বন্ধ রাখা হয়েছে দ্বীপটির স্বাভাবিক সব কার্যক্রম।
এদিকে চীনেও বাভির প্রভাবে শনিবার থেকেই শুরু হয়েছে তীব্র ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত। বাতিল করা হয়েছে ৯১৭টি আন্তর্জাতিক এবং ২৭৪টি অভ্যন্তরীণ ফ্লাইট। বন্ধ রাখা হয়েছে সব অফিস আদালত। পরিস্থিতি এখনো বেশ স্বাভাবিক। আমরা যতটা ভয় পেয়েছিলাম ততটা মারাত্মক নয় এটি। সাধারণ বৃষ্টির দিনের চেয়ে বাতাস কিছুটা বেশি। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক। স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রান্তিক পর্যায়ে সেবা দেওয়ার আহ্বান জানিয়ে সরকার প্রধান বলেন, ঢাকামুখী রোগীর চাপ কমানোর পাশাপাশি প্রান্তিক পর্যায়ে চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫,০০০ মিডওয়াইফ নিয়োগের প্রক্রিয়া চলমান, জানান প্রধানমন্ত্রী। চিকিৎসক তৈরির বিদ্যাপীঠ, একই সঙ্গে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের প্রতিটি প্রগতিশীল ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসেও অনন্য অবদান রয়েছে ঢাকা মেডিকেল কলেজের। শনিবার সকালে সেই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের ৮১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানের শুরুতে স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা শীর্ষক এক উন্মুক্ত আলোচনায় অংশ নেন সরকার প্রধান। এ সময় বিভিন্ন পর্যায়ের তরুণ চিকিৎসকদের মতামতের জবাব দেন তিনি। আমরা যেটা প্ল্যান করছি, আগামী ৫ বছরের মধ্যে সকল উপজেলার ৫০ বেডের হাসপাতাল বা ৩০ বেডের হাসপাতালকে আমরা একসাথে করব এবং ওখানে ল্যাব ফ্যাসিলিটি সহ অন্যান্য ফ্যাসিলিটি গড়ে তুলতে যাচ্ছি, যাতে এই যে আপনার কাছে ৭০০ রোগী ২ দিনে আসলো, এই ৭০০ আসার পরিমাণটা যাতে কমে যায়। কিন্তু এখানে তো আমরা ওই স্ট্রাকচারগুলো বিল্ড করতে পারবো গভর্নমেন্ট থেকে, কিন্তু সার্ভিসটা তো আপনাদেরকে এনশিওর করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদুর রহমান স্মৃতিচারণ করে ঢাকা মেডিকেল কলেজের সাফল্য কামনা করেন। একটি আশ্বস্ত করার বাক্য একটি ওষুধের মতো কাজ করে। চিকিৎসা বিজ্ঞানের ভিত্তি জ্ঞান হলেও চিকিৎসা পেশার প্রকৃত ভিত্তি মানবিকতা। চিকিৎসা বিজ্ঞানের অগ্রযাত্রা যতই প্রযুক্তি নির্ভর হোক না কেন, তার কেন্দ্রবিন্দুতে সবসময় মানুষই থাকবে। আনুষ্ঠানিক বক্তব্যে প্রধানমন্ত্রী এবারের বাজেটে স্বাস্থ্য খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে উল্লেখ করে এই খাত নিয়ে সরকারের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। এই বছর যে বাজেট আমরা বেশি রেখেছি শুধু তাই নয়, এটার সাথে সাথে সরকার বিভিন্ন চিকিৎসা সামগ্রী কয়েকটি ক্ষেত্রে বেশ ব্যয় কমানোর চেষ্টা করেছে। গত ১ মাস ২ মাস আগেও যেই খরচটা লাগতো, এই আগামী ১ মাস পর থেকে, আজকে থেকে শুরু হয়ে গেছে, আগামী দিনগুলোতে এই খরচটা অনেক কমে যাবে। ফলে অনেক ফ্যামিলি, অনেক মানুষের অনেকটা রিলিফ হবে। শিশু হাসপাতাল চালু করার কথা জানিয়ে কেন সারা দেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে তারও ব্যাখ্যা দেন সরকার প্রধান। সারা বাংলাদেশে ৫টা শিশু হাসপাতাল, এগুলা বিল্ডিংগুলা তৈরি হয়েছিল বহু বছর যাবৎ পড়ে আছে বিল্ডিংগুলা। আমরা এগুলাকে দ্রুত চালু করার ব্যবস্থা করছি, আমরা এগুলা যাতে বাচ্চারা সাপোর্টগুলা পায়। চিকিৎসকদের কাছে প্রধানমন্ত্রী প্রত্যাশা করেন একটি বড় সংখ্যা বিদেশে চলে যাচ্ছে চিকিৎসার জন্য, তাদেরকে আস্থায় ও বিশ্বাসে আনার। প্রতি বছর বাংলাদেশ থেকে ±5 বিলিয়ন ডলার চলে যাচ্ছে বিদেশে চিকিৎসার জন্য। আমাদের দেশের বহু মানুষ, লক্ষ লক্ষ মানুষ বিদেশে যাচ্ছেন চিকিৎসা করাতে। আমরা কেন পারবো না এই পরিস্থিতিটির পরিবর্তন করতে? এটি আমরা কোনো আইন দিয়ে করতে পারবো না। এটি একমাত্র সম্ভব হবে আপনাদের সঠিক সুষ্ঠু চিকিৎসা প্রদানের মাধ্যমে। দেশে চিকিৎসায় গবেষণা বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তারেক রহমান। এর বাইরেও রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত। এর আগে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণীকে স্বাগত জানান শিক্ষার্থীরা। এরপর ঢাকা মেডিকেল কলেজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের হোস্টেল প্রকল্পের আওতায় 2টি ছাত্রী হোস্টেলের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ডিএমসি প্রাঙ্গণে বৃক্ষরোপণও করেন প্রধানমন্ত্রী। ঢাকা মেডিকেল কলেজের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। জাতিকে ঐক্যবদ্ধ করতে ৭১ নিয়ে বিতর্কিতদের দায় স্বীকার করে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান। রাজধানীর মহাখালীতেও ইতিহাস, ঐতিহ্য এবং বাংলাদেশের অভ্যুদয় শীর্ষক অনুষ্ঠানে তিনি কথা বলেন। স্বাধীনতার পক্ষে বিপক্ষে কথা বলে দেশকে বিভক্ত না করারও আহ্বান জানান মুক্তিযুদ্ধ মন্ত্রী। পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে যেসব সেনা সদস্যরা কাজ করছেন তাদেরকে খেতাব দেওয়ার বিষয়ে মন্ত্রণালয় চিন্তা করছে বলেও জানান মন্ত্রী। এ সময় জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ জানান, মুক্তিযুদ্ধের সময় কারা জনগণের পক্ষে দাঁড়িয়েছিল, কারা মুক্তিবাহিনী গড়ে তুলেছিল তা ইতিহাসে একদিন লেখা হবে। ৭১ যাদের
বিতর্কিত ভূমিকা ছিল। যারা ৭১-এ মুক্তিযুদ্ধের বিপক্ষ হয়ে দাঁড়িয়েছিলেন তাদেরকে এগিয়ে আসতে হবে জাতির সামনে, তাদের এই বিষয়টাকে অকপট স্বীকার করে জাতির সামনে তাদেরকে ক্ষমা চাইতে হবে। মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন, জনগণকে আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য। সেই জন্যই ৯ মাস ব্যাপী রক্তাক্ত মুক্তিযুদ্ধ সংগঠিত হতে পেরেছে। রাজনীতিবিদরা সাধারণত অন্যের কৃতিত্ব হাইজ্যাক করেন, কাউকে কৃতিত্ব দিতে চান না নিজেরা এবং নিজের দল নেতাকে ছাড়া। কিন্তু প্রকৃত তথ্য হলো ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ ছিল জনতার যুদ্ধ, একটি জাতির যুদ্ধ। খুলনায় মেয়ের প্রেমের সম্পর্ক মেনে নিতে না পেরে ১৬ বছরের কিশোরী আরফানা হোসেন নির্জনাকে হত্যা করেছে বাবা ও মা। হত্যার পর মরদেহ প্লাস্টিকের বস্তায় ভরে নগরীর প্রান্তিক আবাসিক এলাকার একটি সড়কে ফেলে রেখে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়। তবে মাত্র ৩৬ ঘন্টার মধ্যে হত্যার রহস্য উদ্ঘাটন করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। সকালে সংবাদ সম্মেলনে এসব কথা জানান কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান। বলেন, নিহতের মা আরিফা ইয়াসমিন সীমাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অভিযুক্ত বাবা আলিম হোসেন আকাশকে গ্রেপ্তারে অভিযান চলছে। পুলিশ জানায়, মেয়ের বিভিন্ন ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে পরিবারে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে তর্কের এক পর্যায়ে বাবা মেয়ের মাথায় লাঠি দিয়ে ৩-৪টি আঘাত করেন। অতিরিক্ত রক্তক্ষরণে মেয়েটির মৃত্যু হয়। তার মেয়ে বিভিন্ন ছেলেদের সঙ্গে অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে তোলে, যার ফলশ্রুতিতে তাদের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। উক্ত পারিবারিক কলহের কারণেই নিজ কন্যা আরফানা হোসেন নির্জনাকে হত্যা করেন। পরবর্তীতে তিনি স্বেচ্ছায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারায় বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। এই ঘটনায় জড়িত অপর আসামি মোহাম্মদ আলিম হোসেন আকাশকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশি অভিযান ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। জয়পুরহাট ও লালমনিরহাট সীমান্তে ৫ জন নারী ও এক বৃদ্ধকে বিএসএফের পুশিনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বাংলাদেশের সীমান্ত বাহিনী বিজিবি। জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্তে ভোর ৪টার দিকে লাইট পোস্টের আলো নিভিয়ে ২ নারীসহ ৩ জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। টের পেয়ে গ্রামবাসী তাদের আটকে বিজিবিকে খবর দিলে ওই প্রচেষ্টা প্রতিহত করা হয়। এছাড়া লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভোর ৪:৩০টার দিকে বিএসএফ কাঁটা তারের বেড়ার গেট দিয়ে ৩ নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা চালায়। বিজিবি টের পেয়ে তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলে। বর্তমানে ওই ৩ নারী ভারতের ১৫০ গজ ভেতরে অবস্থান করছে। তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম জানান, পুশিনের ঘটনার পর বিএসএফ এর সাথে যোগাযোগ করা হয়েছে এবং দ্রুত ওই নারীদের ভারতে ফেরত নিতে বলা হয়েছে। দেশের পোল্ট্রি খাতকে টিকিয়ে রাখতে জাতীয় পোল্ট্রির ডিজিটাল ডেটাবেস চালুর পাশাপাশি নিবন্ধিত খামারিদের জন্য বিশেষ সুরক্ষা কর্মসূচি গ্রহণের দাবি জানিয়েছেন ক্ষুদ্র ও মাঝারি পোল্ট্রি খামারিরা। একই সঙ্গে অবিলম্বে পোল্ট্রি বীমা চালুর উদ্যোগ নেয়ার দাবিও তাদের। সকালে জাতীয় প্রেস ক্লাব আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান ক্ষুদ্র খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের নেতারা। বক্তারা বলেন, দেশের লক্ষাধিক পোল্ট্রি খামারিকে রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ প্রয়োজন। খামারিদের উৎপাদিত ডিমের যৌক্তিক ও লাভজনক বিক্রয় মূল্য নিশ্চিত করা, জাতীয় পোল্ট্রি নীতিমালা সংশোধন, স্বল্প সুদে ক্ষুদ্র ও মাঝারি খামারিদের ঋণ প্রদান এবং বন্ধ হয়ে যাওয়া খামার পুনরায় চালু করতে পূর্ণ অর্থায়নের দাবি তোলেন বক্তারা। পাশাপাশি পোল্ট্রি খাদ্যের কাঁচামাল আমদানিতে সব ধরনের ভ্যাট ও কর প্রত্যাহারেরও আহ্বান জানান তারা। কৃষকের ধান বা আখের মতো পোল্ট্রি খাতেও একটি যৌক্তিক মূল্য, ফেয়ার প্রাইস, সুরক্ষা ব্যবস্থা থাকা উচিত। উৎপাদন খরচ বিবেচনা করে এমন একটি মূল্য নির্ধারণ করতে হবে যাতে খামারিরা অন্তত ন্যায্য মুনাফা পান। সারা দেশে পোল্ট্রি খামারিদের একটি ডিজিটাল ডাটাবেস তৈরি করতে হবে। আমরা প্রত্যেক নিবন্ধিত খামারের জন্য একটি খামারি পরিচয়পত্র, ফার্মার্স আইডি চালুরও দাবি জানাই। সংস্কৃতি নির্ভর সৃজনশীল অর্থনীতির সবচেয়ে বড় বাধা চুরি। দেশে কপিরাইট আইনের অস্পষ্টতা আর দুর্বল প্রয়োগের মুখে ক্ষতিগ্রস্ত প্রকাশক ও লেখকরা। আবার পাইরেসির প্রতিকার পেতে চলচ্চিত্র পরিচালকরা
কার কাছে যাবেন এমন সুনির্দিষ্ট জায়গা নেই। এসব বিষয় উঠে এসেছে ক্রিয়েটিভ ইকোনমি, স্লোগান নাকি সম্ভাবনা বিষয়ক সেমিনারে। শনিবার বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার PPRC আয়োজিত অনলাইন আলোচনায় সৃজনশীল প্রকাশক, চলচ্চিত্রকার, গবেষক সহ বিভিন্ন অংশীজনরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন PPRC নির্বাহী চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান। সরকার চলতি অর্থ বছরের বাজেটে ক্রিয়েটিভ ইকোনমি তথা সৃজনশীল অর্থনীতিকে এগিয়ে নিতে বিভিন্ন সহযোগিতার আশ্বাস দিয়েছে। বক্তারা জানান, সৃজনশীল অর্থনীতির ভোক্তা বাড়াতে হবে দেশে বিদেশে, একই সঙ্গে গুণগত মানের সেবা বা পণ্য নিশ্চিত করতে হবে। সুন্দরবনে হরিণ শিকারীদের পাতা ফাঁদে পড়ে আহত হওয়া বাঘিনীটি দীর্ঘ 6 মাস পর সুস্থ হয়ে ফিরেছে নিজের আবাসভূমিতে। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি সপ্তাহে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের গহীন বনে অবমুক্ত করা হবে বাঘিনীকে। বনের পরিবেশ ও চলাচল পর্যবেক্ষণে বাঘের গলায় এবার পরানো হচ্ছে বিশেষ স্যাটেলাইট কলার। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। বনের বুক চিরে রাজকীয় ভঙ্গিতে হেঁটে চলা রয়্যাল বেঙ্গল টাইগার, যা দেশের গর্ব। তবে বারবারই হুমকির মুখে পড়ছে প্রাণীটি। চলতি বছরের 3 জানুয়ারি সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সরকিরখাল এলাকায় হরিণ শিকারীদের পাতা ফাঁদে আটকা পড়ে একটি বাঘিনী। একদিন পর অচেতন অবস্থায় বন বিভাগ উদ্ধার করে প্রাণীটিকে। ক্ষত হয়ে সামনের বাম পায়ে পচন ধরে বাঘিনীর। উদ্ধারের পর খুলনার বয়রার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পুনর্বাসন কেন্দ্রে দীর্ঘ 6 মাস চিকিৎসার পর অনেকটাই সুস্থ বাঘিনীটি। সুন্দরবনে 2024 সালে বাঘ গণনা অনুযায়ী বাংলাদেশের অংশে 125টা বাঘ আছে, যা যথেষ্ট, কিন্তু এগুলো সংরক্ষণ করা দরকার। যদি সংরক্ষণ না করা যায় তাহলে একসময় বাঘ বিলুপ্ত হওয়া মানে বনও বিলুপ্ত হয়ে যাবে। এই জন্য আমরা সবাই সম্মিলিতভাবে চেষ্টা করব বাঘ সংরক্ষণ করার জন্য। বন বিভাগ জানিয়েছে, সম্পূর্ণ সুস্থ বাঘিনীটিকে চলতি সপ্তাহেই ছেড়ে দেওয়া হবে চাঁদপাই রেঞ্জের গহীন বনে। চাঁদপাই রেঞ্জের বদ্যমারির এলাকা থেকে পাওয়া গিয়েছিল, সেখান থেকে নিয়ে আমরা খুলনা বন্যপ্রাণী রেস্কিউ সেন্টারে আমরা শুশ্রূষা করেছি এবং সে এখন খুব ভালো আছে। সে এখন বনে যাওয়ার জন্য সম্পূর্ণ ফিট। সুন্দরবনে 2018 সালে যেখানে বাঘের সংখ্যা ছিল 114টি, 2024 সালের জরিপ অনুযায়ী বেড়ে দাঁড়িয়েছে 125টিতে। বন কর্মকর্তারা বলছেন, সুন্দরবনকে বাঁচিয়ে রাখতে হলে বাঘের অস্তিত্ব রক্ষা করা অপরিহার্য। ডিবিসি নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি শেষ, এমন ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরানের অনুরোধে আলোচনা চলবে। সংঘাত বাড়লেও কূটনীতিতে সম্মতি দিয়েছে ওয়াশিংটন। এদিকে উত্তেজনার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে ইরান, আর মধ্যপ্রাচ্যে ইরানের হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স। মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা, 1 মাসেই ভাঙল যুদ্ধবিরতি। ট্রুথ সোশ্যালে এমন পোস্ট দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। সাফ জানিয়েছেন যুদ্ধবিরতির মেয়াদ শেষ, তবে তেহরান আলোচনার অনুরোধ করছে, তাই ওয়াশিংটন দ্বিপাক্ষিক আলোচনা চালিয়ে যাবে। পারস্য উপসাগরে জাহাজে হামলা চালিয়েছে ইরান। কাতার ও সৌদির জাহাজে এই হামলা হয়। এর জেরে ইরানে বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। দক্ষিণাঞ্চলীয় বেশ কয়েকটি শহর ও রেল সেতুতে হামলা হয়। ধ্বংস করা হয় অন্তত 30টি মাছ ধরার নৌকা। বসে নেই ইরানও। উপসাগরীয় দেশে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে তারা। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। একে ইসলামাবাদ MOU এর লঙ্ঘন বলছে ইরান। যুক্তরাষ্ট্র সামরিক হামলা চালিয়েছে, তারা আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। হরমুজ প্রণালীর নিরাপত্তা রক্ষার দায়িত্ব শুধু ইরানের। এখানে কোনো বহিরাগত শক্তির হস্তক্ষেপ মানব না। এই সংকট নিয়ে জাতিসংঘের জরুরি বৈঠক হয়েছে। ফ্রান্স ও যুক্তরাজ্য ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রকেই দায়ী করেছে চীন ও রাশিয়া। ইরান আন্তর্জাতিক নিয়ম ভাঙছে, তারা বেসামরিক জাহাজে মিসাইল হামলা চালাচ্ছে। বেসামরিক স্থাপনায় হামলা হলে আমরা চুপ থাকব না, যুক্তরাষ্ট্র এর কড়া জবাব দেবে। আগামী সপ্তাহে নতুন আলোচনা শুরু হতে পারে। সুইজারল্যান্ডে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। 5 মাসের সংঘাতে বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা চলছে। পরবর্তী আলোচনার সফলতার উপরই নির্ভর করছে এর সমাধান। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক। বাহামাসে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত 10 জন নিহত হয়েছেন। শুক্রবার দেশটির রাজধানী নাসাউয়ের পশ্চিমে উত্তর অ্যান্ড্রয়ের
জলভাগে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। বাহামিয়ান উড়োজাহাজ দুর্ঘটনা তদন্ত কর্তৃপক্ষ বিবৃতিতে জানিয়েছে, বিধ্বস্ত উড়োজাহাজটি বাহামাসে নিবন্ধিত একটি সেসনা 402 মডেলের ছোট উড়োজাহাজ ছিল। এটি নাসাউয়ের লিন্ডেন পিন্ডলিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সান অ্যান্ড্রেসের উদ্দেশ্যে যাত্রা করার পরপরই দুর্ঘটনার কবলে পড়ে। প্রথমে একজনকে জীবিত উদ্ধারের খবর পাওয়া গেলেও পরে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। নিহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার কারণে এবং একই দিনে আরেকটি নিরাপত্তা ত্রুটির কারণে ফ্লেমিঙ্গো এয়ার এর উড়োজাহাজ পরিচালনা সনদ সাময়িকভাবে স্থগিত করেছে সরকার। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।